আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে যেখানে রয়েছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে যথারীতি আমি রয়েছি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ে বল অধ্যায়ে আমরা ভরবেগ ও ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছ তোমরা লেকচারটি অনুসরণ করো। তোমরা জানো ইতিপূর্বে তোমাদের স্কুলে পরীক্ষার জন্য রুটিন দেওয়া হয়েছে। বাসাতে পরীক্ষাটি হবে 12 তারিখ থেকে, সুতরাং তোমরা আমার লেকচারটি অনুসরণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভরবেগ ও ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগ কথাটি থেকে তুমি বুঝতে পারো ভর এবং বেগ দুটি শব্দ এখানে। ভরবেগ তাহলে কি বোঝায়? কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে আমরা লিখতে পারি কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে। কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে। যদি কোনো একটি বস্তুর ভর m হয়, ধরি একটি বস্তুর ভর m এবং উক্ত বস্তুটির বেগ v। যদি কোনো একটি বস্তুটির ভর m হয় এবং তার যদি বেগ v হয়, তাহলে তার ভরবেগ মোমেন্টাম ভরবেগকে p দ্বারা প্রকাশ করা, p ইকুয়াল টু mv। p ইকুয়াল টু mv। এবার আসো, তাহলে ভরবেগের একক কি? একক তাহলে আমরা জানি ভরের একক হলো কেজি আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা পি ইকুয়াল ভরের মাত্রা এম এন, আমরা এম টি টু দি পাওয়ার মাইনাস 2, টি টু দি পাওয়ার মাইনাস 1 হবে। সেক্ষেত্রে ভরবেগের মাত্রা, যদি মাত্রা সমীকরণ বলে সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিবে। এটা হচ্ছে ভরবেগের মাত্রা সমীকরণ। তা আমরা পেয়ে গেলাম ভরবেগ কি? কোনো একটি বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে। ভরবেগ যদি কোনো বস্তুর ভর m এবং বেগ v হয়, তাহলে তার ভরবেগ p সমান সমান mv। ভরবেগের একক হলো কেজি পার মিটার পার সেকেন্ড, মাত্রা হলো m এর টি ইনভার্স। আমাদের আজকে যে টপিকসটা নিয়ে আমরা বেশি আলোচনা করব সেই জিনিসটা হলো ভরবেগের সংরক্ষণ। এই ভর ও বেগ সম্পর্কিত একটি সূত্র রয়েছে, সেই ভরবেগ ও সংরক্ষণ ও শক্তি নির্ণয় সূত্র। তোমাদের বইয়ে এরকম একটা টপিকস আছে, সেখানে আমরা ভরবেগ ও শক্তির সংরক্ষণ শক্তির সংরক্ষণ সূত্র নিয়ে আজকে আলোচনা করব। আমরা একথাটি বলতে পারি যে যখন একটি গতিশীল বস্তু অন্য একটি গতিশীল বা স্থির বস্তুকে ধাক্কা দেয়, মনে করো তুমি রাস্তা দিয়ে চলতেছো, অন্যের সাথে তোমার ধাক্কা হলো, তখন তুমি তাকে বলো যে সংঘর্ষ হয়েছে আমাদের মধ্যে। অর্থাৎ যখন একটি গতিশীল বস্তু অন্য একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দেয়, তখন বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বলা হয়। এই সংঘর্ষের ফলে বস্তু দুটির প্রত্যেকটির উপর একটি বল কাজ করে। এই সংঘর্ষ যখন হয় তখন এই বস্তু দুটির প্রত্যেকটির উপর একটি বল ক্রিয়া করে। এই প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর, যে বস্তুটি ধাক্কা দিল আর যে বস্তুটি ধাক্কা খেলো, সেটা প্রথমটা দ্বিতীয়টা। প্রথম বস্তুর উপর কর্তৃক, অর্থাৎ প্রথম বস্তু দিয়ে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বলকে বলা হয় ক্রিয়া বল, এবং
দ্বিতীয় বস্তুও প্রথম বস্তুর উপরে সে একটা বল প্রয়োগ করবে, সেই প্রয়োগকে বলা হয় প্রতিক্রিয়া বল। অর্থাৎ প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বলকে বলা হবে ক্রিয়া, এবং দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলকে বলা হবে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো, যদি একাধিক বস্তুর মধ্যে এরকম সংঘর্ষ ঘটে বা এই ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তখন সংঘর্ষের পূর্বে তাদের যে ভরবেগ হবে এবং সংঘর্ষের পরে যে ভরবেগ হবে, এই ভরবেগের সমষ্টি সমান হবে। অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে অর্থাৎ সংঘর্ষ ঘটবে, তখন সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি ও পরের ভরবেগের সমষ্টি সমান হবে। এটি ভরবেগের সংরক্ষণ সূত্র। তা আমরা আজকে এই ভরবেগের এই সংরক্ষণ সূত্রটি এখন প্রমাণ করব। ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে সংঘর্ষ হতে হলে কমপক্ষে দুইটি বস্তু লাগবে। একাধিক বলতে এক্ষেত্রে দুইটি হবে বা তিনটি হতে পারে, চারটি হতে পারে। আপনারা মনে করো যে এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, একই সরলরেখা বরাবর চলছে। এই বস্তুটির ভর হলো m1, এই বস্তুটির ভর হলো m2, এই বস্তুটি u1 বেগ নিয়ে চলছে, এই বস্তুটি u2 বেগ নিয়ে চলছে। এই বস্তুটির বেগ u1 ইজ গ্রেটার দেন u2, অর্থাৎ u1 এর বেগ u2 এর বেগের চেয়ে বেশি। মনে করো তুমি একজন ব্যক্তি আমার সামনে চলছে, আমি তার পিছনে চলছি একই সরলরেখায়। এখন তার বেগ যদি আমার বেগ যদি তার বেগের চেয়ে বেশি হয়, তাহলে একটা সময় আমি কিন্তু তার উপরে ধাক্কা দিব, কারণ যেহেতু একই সরলরেখায় চলতেছি। তাহলে চলতে চলতে কোনো এক সময় এই বস্তু দুটি একে অপরকে ধাক্কা দিল, একে অপরকে ধাক্কা দিল। মনে করে একটার সাথে সে ধাক্কা খেলো। যখন সে বস্তুটি একে অপরের সাথে ধাক্কা খাবে, এখানে এটার গর্ত সেক্ষেত্রে m1ই থাকবে, এটার কি m2ই থাকবে। তা ধাক্কা সংঘর্ষ হবে। তো সংঘর্ষ হলে সে কি করবে, সে এদিকে চলে যাবে, এদিকে চলে যেতে চাইবে, চলে যেতে চান। এখন মনে করো সংঘর্ষের ফলে আবার তারা একত্রে আবার পরিবর্তিত বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। সংঘর্ষের পরে তারা আবার পরিবর্তিত বেগ নিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে একই সরলরেখায়। সেক্ষেত্রে এটার পরিবর্তিত বেগ মনে করো v2, এইটার পরিবর্তিত বেগ v1, কিন্তু তাদের ভরের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তা আমি কি বললাম যে মনে করি m1 ও m2 ভরে দুটি বস্তু u1 ও u2 আদি বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলছে, যেখানে u1 ইজ গ্রেটার দেন u2, অর্থাৎ u1 এর বেগ বেশি u2 এর চেয়ে। কোন এক সময় m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুটিকে কি করলো, m2 বস্তুটিকে ধাক্কা দিল, কারণ যেহেতু তার বেগ বেশি ধাক্কা দিল m2 ভরের বস্তুর উপর। সেক্ষেত্রে m2 ভরের বস্তুর উপর m1 ভরের বস্তু কি করলো, যেহেতু ধাক্কা দিয়েছে, তাই সেক্ষেত্রে তার হবে ক্রিয়া বল। আর যে আবার m2 ভরের বস্তু কিন্তু সে ধাক্কা দিবে, সে একটা প্রতিক্রিয়া দিবে, সেটা হবে তার প্রতিক্রিয়া বল। যদি আমরা ক্রিয়া বল যদি F1 হয় এবং প্রতিক্রিয়া বল যদি F2 হয়, তাহলে আমরা নিউটনের থার্ড সূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীত হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে F1 ইকুয়াল টু মাইনাস অফ F2, F1 ইকুয়াল টু মাইনাস অফ F2, কেননা ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান কিন্তু বিপরীত। তাহলে এটা বলতে পারি। এখন ধরি এই যে সংঘর্ষটা হয়েছিল, সেই সংঘর্ষের সংঘর্ষটা চলছিল সময়কাল t সেকেন্ড। আমরা মনে করলাম যে বা ধরি যে সংঘর্ষের সময়কাল আমার t সেকেন্ড মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড ধরে চলছিল। সংঘর্ষের পরে কি করবে, বস্তুটি পরিবর্তিত বেগ নিয়ে সামনের দিকে চলে যাবে। ধরি m1 ভরের বস্তুর পরিবর্তিত বেগ v1, m2 ভরের বস্তুর পরিবর্তিত বেগ v2। তা আমরা m1 ভরের বস্তুর পরিবর্তিত বেগ যদি v1 হয়, m2 ভরের বস্তুর পরিবর্তিত বেগ যদি v2 হয়,
তখন যেহেতু তার বেগের পরিবর্তন হবে তখন তার একটা ত্বরণ সৃষ্টি হবে। তাই মনে করলাম যে এ1 ভরের যে বস্তুটি তার ত্বরণ হলো এ1 ভরের বস্তুটির ত্বরণ এ1 আর m2 ভরের বস্তুটির ত্বরণ ধরিলাম কি এ2। তাহলে এই ক্ষেত্রে আমরা বল সমান সমান নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি বল F সমান সমান ma, অর্থাৎ বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তো সেক্ষেত্রে আমরা এই যে F1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো F1 ইকুয়াল টু a1 a1, যেহেতু F1 হলো a1 ভরের বস্তুর উপর প্রযুক্ত ক্রিয়াবল, ঠিক তেমনি F2 সমান আমরা লিখতে পারবো m2 a2। তাহলে যদি আমরা এটাকে সমান দেখাই এবং বিপরীত দেখাই তাহলে আমরা লিখতে পারবো বা f a1 ইকুয়াল টু মাইনাস m2 a2 a1। এখন এইখানে a1 a2 হলো ত্বরণ। আমরা জানি ত্বরণ হলো ভরবেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন, যেহেতু এই বস্তুটা যদি প্রথম অবস্থা তার বেগ ছিল u1, পরে বেগ হলো v1, তাই বেগের পরিবর্তন কত হলো v1 মাইনাস u1। দ্বিতীয়টার ক্ষেত্রে m2 ভরের ক্ষেত্রে u2 আর v2, সেক্ষেত্রে তার বেগের পরিবর্তন কি হলো v2 মাইনাস u2। যেহেতু সময় t, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার কত হবে, এটাকে t দ্বারা সময় দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমি উপরে দিয়ে মুছে দেই, তোমরা এখান থেকে লিখে নিও। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারবো, এর পরবর্তীতে আমরা এখান থেকে যদি লিখতে চাই বা a1 ইন্টু এই a1 এর পরিবর্তে আমরা লিখতে পারি v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t ইকুয়াল টু, আমরা এই যে মাইনাস m2, তাহলে এখানে লিখতে পারি মাইনাস m2 ইন্টু a2 এর মান লিখতে পারি আমরা v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। যদি আমরা গুণ করে দেই বা a1 v1 মাইনাস a1 u1 ইকুয়াল টু ডিভাইডেড বাই t সমান মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2 ডিভাইডেড বাই t। এখন এক্ষেত্রে আমি উভয় পক্ষ থেকে টিটাকে বাদ দিতে পারি, বর্জন করতে পারি, যেহেতু উভয় পক্ষেই টি রয়েছে। যদি আমরা উভয় পক্ষ থেকে টিকে বর্জন করে দেই সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো তা লিখতে পারি বা a1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন এখানে u1 u2 আদি বেগ, আমরা সেটাকে একদিকে নিয়ে আসি। যদি আমরা একদিকে নিয়ে আসি বা মাইনাস m1 u1 আর এইটা এদিকে চলে আসছে মাইনাস m2 u2 ইকুয়াল টু এইটা চলে গেলে মাইনাস m1 v1 মাইনাস m2 v2। এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস সাইনকে কমন নিয়ে আসি, m1 u1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m2 u2 ইকুয়াল টু এখান থেকে মাইনাস কমন নিয়ে আসি m1 v1 প্লাস মাইনাস মাইনাস m2 v2। এই মাইনাস উভয় পক্ষের মাইনাসকে আমরা বর্জন করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে চলে আসছে এই যে সংঘর্ষের পূর্বে তার ভরবেগের সমষ্টি। দুটি বস্তু ছিল, সংঘর্ষের পূর্বে তার ভরবেগ, আমরা ভরবেগ আগে শিখেছি ভর ইনটু বেগের গুণফল। তাই সেক্ষেত্রে সংঘর্ষের পূর্বে তার ভরবেগের সমষ্টি দেখতে পাচ্ছি a1 u1 m2 u2 সমান হয়েছে সংঘর্ষের পরে তার ভরবেগের সমষ্টি m1 v1 প্লাস m2 v2। তো এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ এখানে দুটি বস্তু নিয়েছি, আমি যদি তিনটি নেই তাহলে সেক্ষেত্রে আরেকটি বাড়বে, যদি চারটি নিই সেক্ষেত্রে আরেকটি বাড়বে। অর্থাৎ দুটি বস্তু সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি ও সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান বা একই। এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র।
এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখান থেকে এই সূত্রের মাধ্যমে অনেক অঙ্ক আসে। তো এখন তোমাকে যদি এখানে M1 এর মান, M2 এর মান, V2 এর মান, U2 এর মান এবং V1 এর মান দেওয়া থাকে, তো তুমি অপর মানটা বের করতে পারবা, অথবা তোমার যদি এদিকের যে কোনো একটি মান বের করতে পারে সেটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো এখান থেকে আমরা কিছু অঙ্ক শিখে ফেলি। তা আমরা আজকে টপিক যেটা শিখলাম ভরবেগ কি এবং ভরবেগের সংরক্ষণ সূত্রটি কীভাবে হয় সেটা শিখলাম। তোমরা খাতায় তুলে নেবে এবং এটাকে তোমরা অনুসরণ করে শিখবে। এখন যদি আমরা একটা অঙ্ক দিই যে মনে করো যে একটি বন্দুক থেকে, লেখো একটা কোশ্চেন, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। ভরের একটি গুলি ছোড়া হলো। একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর, মনে করো বন্দুকের ভর আছে বন্দুকের ভর 2 কেজি হলে, বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ অর্থাৎ শেষ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু অঙ্ক দিলাম। একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলো। সেক্ষেত্রে বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তা দেখো এখানে যে জিনিসটা তোমাকে দেওয়া আছে, সেক্ষেত্রে গুলির ভর 10 গ্রাম, বন্দুকের ভর 2 কেজি, অর্থাৎ সেক্ষেত্রে একটা হবে M1, একটা হবে কি M2। এবার গুলিটা কিন্তু স্থির অবস্থা আছে, তোমাকে মনে হয় যে গুলিটা চলাচল করছে, গুলিটা কি যখন আছে তো স্থির অবস্থা আছে, বন্দুকটাও সেক্ষেত্রে স্থির অবস্থা আছে। তাহলে স্থির অবস্থায় থাকলে সেক্ষেত্রে বন্দুকেরও আদিবেগ শূন্য, গুলিরও কোনো আদিবেগ নাই। বন্দুকের পশ্চাৎ বেগ চেয়েছে, কিন্তু গুলির এত বেগে, একটি বন্দুক থেকে এত বেগ, তাই সেক্ষেত্রে গুলির শেষ বেগ দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড। তাই সেক্ষেত্রে তুমি বন্দুকেরটা বের করবে। তাই তুমি করবে কি হবে, সেক্ষেত্রে এই সূত্রটি তুমি প্রয়োগ করতে পারবে, কারণ M1 U1 M2 U2 M1 V1 M2 V2। তো তুমি যদি এটাকে সলিউশন করতে চাও, আমি এখানে সংক্ষেপে লিখে দেই, তোমরা বাংলা কথা লিখে নিও। এখানে গুলির ভর তাই গুলির ভর কত হবে, গুলির ভর যদি আমরা M1 নেই সেক্ষেত্রে 10 গ্রাম। তো অবশ্যই তাকে একই জাতীয় এককে করতে হবে, সেক্ষেত্রে এটা হবে গ্রামকে কেজি দিলাম 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, তো 10 টু দি পাওয়ার 2 মাইনাস 2 কেজি। আর বন্দুকের ভর আবার কত রয়েছে, এটাকে আমরা M2 ধরে নিলাম 2 কেজি। গুলির বল পেলাম এটা, বন্দুকের বল পেলাম এটা। যেহেতু গুলি এবং বন্দুক উভয়ই স্থির অবস্থা আছে, সুতরাং গুলির আদিবেগ U1 ইকুয়াল টু 0, বন্দুকের আদিবেগ U2 সমান কি 0, গুলির শেষ বেগ V1 সমান 500 মিটার পার সেকেন্ড, আর বন্দুকের শেষ বেগ মানে পশ্চাৎ শেষ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ V2 ইকুয়াল হোয়াট। তাহলে আমরা
এই বন্দুকের পশ্চাৎবেগটা এখন বের করবো। তাহলে আমরা লিখতে পারবো যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র হতে কি জানি m1 u1 m2 u2 m1 v1 m2 v2। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এই কথাটা জানি। এখন যদি তুমি মান বসিয়ে দাও, জাস্ট মান বসিয়ে দিলে তুমি ক্যালকুলেশন করে অঙ্কটা হয়ে যাবে। বা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শর্ট করে করি, এখানে যেহেতু u1 এর মান 0, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। প্লাস এখানে যদি u2 এর মান 0, তার মানে গুণ করলে এটাও 0 হয়ে যাবে। থাকবে কি সেক্ষেত্রে থাকবে m1 v1, m1 কত পেয়েছিলাম 10⁻² ইন্টু v1 কত পেয়েছিলাম 500 প্লাস m2 এর মান কত পেয়েছিলাম 2 কেজি একক আমরা লিখলাম না, পরে একবার লিখবো, v2 আমাদের বের করতে হবে। তাহলে আমরা বা যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি, যদি সাইড চেঞ্জ করে আমরা এটাকে নিয়ে আসি, তাহলে আমরা বলতে কি পারবো এটা যে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে 2v2 ইকুয়াল মাইনাস এটাকে যদি হিসাব করো, এটা যদি কাটাকাটি করো সেক্ষেত্রে শুধু 5 থাকবে, -5। বা v2 ইকুয়াল টু -5/2, এটা যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, তো সুতরাং v2 সমান -2.5 মিটার পার সেকেন্ড। এই মাইনাসটা দিয়ে বোঝা যায় যে বন্দুকের বেগ যেহেতু ঋণাত্মক, বন্দুকে অর্থাৎ বন্দুকটি পিছনের দিকে গতিশীল হবে। কি হবে? যেহেতু বন্দুকটি মাইনাস চলে আসছে, তাহলে বোঝা যায় যে বন্দুকটি পিছনের দিকে গতিশীল। কোন দিকে গতিশীল? পিছনের দিকে গতিশীল। অর্থাৎ এই মাইনাস দ্বারা বোঝা যায় বন্দুকটি পিছনের দিকে গতিশীল। মাইনাস দিয়ে তুমি বুঝতে পারবে যে বন্দুকটি পিছনের দিকে গতিশীল, অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ সমান 2.5 মিটার পার সেকেন্ড। এটা হবে তোমার আনসার। তাই এভাবে তোমরা এই সূত্রের মাধ্যমে অঙ্ক করতে পারবে। আরো অনেক অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো শিখে নিবে। এই অঙ্কগুলো শিখে নিবে তোমরা, কারণ এই অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে। এবার আরেকটি আছে, এখান থেকে আজকের সময় সম্পদা নিতে পারবো, তা বলে দিচ্ছি। এখান থেকে দুটি মিলিত বেগ, তো দুইটি মিলিত বেগের একই সূত্র দিয়ে করবে, সেক্ষেত্রে দুটি যখন মিলিত হবে সেক্ষেত্রে v1 v2 এক হয়ে যাবে, অর্থাৎ v1 v2 মিলে v হয়ে যাবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই অঙ্কগুলো শিখবে। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।